দাঁড়িয়ে আছে। চেঁচাবে না, এত জোরে চালাবে না, নিয়ম জানো না তোমরা? আরে কেন ট্রাফিক হাবিলদার হচ্ছে কাকা? বিশাল আমাদের নিয়ম শেখাতে এসেছে। গৌরব, শেখর, চল। নিয়ম আমি নয়, নিয়ম রাক্ষস বাবা শেখায়। তিনি অনুমতি দেন না। ধীরে এসো। রক্ষক বাবা বাসস্থান আর এই মূর্তি মন্দির সবকিছু তো ওরকমই যেরকম বোর্ডে লেখা ছিল, আর বাবা বলেছিল। তার মানে পারমিশন নিতে হবে, কিন্তু কিভাবে? আরে ভাই, এটা বাড়ি না বাড়ির কঙ্কাল? আর ভাই, রাস্তার মাঝখানে এরকম কারা বানায়? আরে এমন অদ্ভুত জায়গায় এসে আমরা কিছু করে যাবো না, এমনটা হয় নাকি কখনো? করতে হবে, করতে হবে। কি করা যায়? মানব, গৌরব ভাই, চল না এখান থেকে। এটা আরে এটা আবার কি জিনিস? মানব ভাই, চল না এখান থেকে। এগুলো আবার কি পাগলামো করেছে? এই দেখ। এটা নিয়ে কি করে? আরে মানব, গৌরব ভাই, চল না এখান থেকে। ভাই চল না প্লিজ, অন্য কোনো রাস্তা নিয়ে নেবো। আরে ভিতর ডিম, এইটুকুতেই ভয় পেয়ে গেলি? আমরা এখান দিয়ে যাব। গৌরব, বোঝানো ওকে একটু ভাই। আরে ভাই, কি ফালতু কথা বলছিস? তুই যদি যেতে চাস তাহলে এখান থেকে ফিরে যা, আমরা এদিক দিয়েই যাব। ভাই প্লিজ, মানব, গৌরব ভাই, শোন না, আমরা বরং অন্য রাস্তাটা নিই প্লিজ ভাই। এই তুই চুপ কর। মানব, আমরা তো এদিক দিয়ে যাব। গৌরব, শোন না ভাই, তুই না শোন যেতে না চাইলে প্লিজ ফেরত ভাই। চলে যা। এরকম ভাই, মানব, গৌরব, চল, শোন চল, না। চল। মানব, গৌরব, মানব, গৌরব। স্যার, এত নির্মমভাবে কে মারতে পারে? এমন কেউ যে হুঁশিয়ারি দিচ্ছে যে ভুল করলে তার শাস্তি এরকমই হবে। আরে বডি পাওয়া গেল কি না? স্যার, জঙ্গলটা খুব ঘন। হ্যাঁ, তো করছোটা কি? তাড়াতাড়ি খোঁজো। জঙ্গল ঘন তো কি করব? কি বলবেন স্যার? তুমিও খোঁজো। আচ্ছা, আরেকটা ছেলে? স্যার, ওই সেই তৃতীয় জন যার ব্যাপারে আমি আপনাকে বলেছিলাম। ওই দুজনের সঙ্গে ও ছিল, কিন্তু ও বেঁচে গেছিল স্যার। আর পর থানায় এসে ওই আমাদেরকে ইনফরমেশন দেয়। তোমার নামটা যেন কি বললে? শেখর। শেখর, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু তোমার বন্ধুদের খুনিকে ধরার জন্য তোমার সাহায্য লাগবে। কাল রাতে কি হয়েছিল বলো। স্যার, আমরা তিনজন বাইক ট্রিপে বেরিয়েছিলাম, মজা করতে করতে রাস্তা দিয়ে এগোচ্ছিলাম, ঠিক তখনই চেঁচাবে না, এত জোরে চালাবে না, নিয়ম জানো না তোমরা? আমাদের রক্ষক বাবার কথায় বিশ্বাস করা উচিত ছিল। আচ্ছা অফিসার, এই রক্ষক বাবার ঘটনাটা কি? এটা অনেক পুরনো গল্প। পার্নালাল নামে একটা লোক ছিল যে এখানে থাকতো, আর সে নিজের বাড়ি বানাতে চেয়েছিল। একদিন সাংঘাতিক বৃষ্টি হচ্ছিল, ও বাইক নিয়ে বেরোলো আর এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। স্যার, সেই অ্যাক্সিডেন্টে ওর মাথাটা আলাদা হয়ে গেল। স্যার, তারপরে এই ফ্রেমটিকে যারাই বানানোর চেষ্টা করেছে
তারা কেউ বাঁচেনি স্যার, সবাই মরে গেছে। এই রাস্তাটারই রক্ষা করেও, তাই সবাই ওকে রক্ষক বাবা বলে ডাকে। তারপর থেকে যখনই মানুষজন এখান দিয়ে যাওয়া আসা করে, কোনো সমস্যা হলেই এখানে খুব কুয়াশা হয়ে যায়, বাইকের আওয়াজ শোনা যায়, আর যারা এখান দিয়ে ক্রস করে যায় তারা কখনোই ফেরে না স্যার। এর আগেও কেউ মারা গেছে এখানে? গল্পই শুনেছি স্যার, কখনো চোখে দেখিনি স্যার। অভিজিৎ স্যার, হ্যাঁ পঙ্কজ, বডি স্পেলে নাকি? না স্যার, টায়ার মার্ক পেয়েছি। হ্যাঁ, এই দেখুন, 1, 2, 3, 3টে টায়ার মার্ক রয়েছে স্যার। দুটো হয়তো ওই দুটো ছেলের, আর তৃতীয়টা ওই ওই ভুতুরে লোকটার হবে স্যার। এরপরে ট্র্যাক করা কঠিন, কারণ এগুলো ঝোপঝাড় স্যার। আচ্ছা ওই দিকটায় কি চেক করেছো কোথা থেকে এসেছিল বাইকগুলো? ওখানে তো মাল্টিপল টায়ার মার্ক রয়েছে স্যার, ওখানে তো ইম্পসিবল খোঁজাটা। ধ্যাৎ তেরি। স্যার একটা অদ্ভুত গন্ধ বেরোচ্ছে না? একটা স্মেল তো পাচ্ছি। পেট্রোল ডিজেলের মতো নয়, তবে অন্য কিছু একটার। দাঁড়াও, তোমরা ভেতরে যেতে পারবে না, এটা বাবার নিবাস স্থান, আমরা পুজো করি। দুটো খুন হয়েছে, ইনভেস্টিগেশন তো করতে হবে স্যার। ওসব অনেক জানা আছে ইনভেস্টিগেশন। মৃত ব্যক্তিরা রক্ষক বাবার অপমান করেছে, অনুমতি বিনা ভেতরে ঢুকলে দাঙ্গা লেগে যাবে। স্যার, স্যার স্যার বডি তো দূরের কথা, এখানে তো রক্তের চিহ্নটুকুও নেই। মনে হচ্ছে এই মাথাগুলোকে এখানে কাটা হয়নি, তাহলে আশেপাশে রক্ত পাওয়া যেত। এই খুনগুলো অন্য কোথাও করা হয়েছে। আচ্ছা ইন্সপেক্টর, এই জঙ্গলটা কতটা বড়? স্যার এই জঙ্গলটা 40 একরের মতো হবে। এটা পুরোটা খুঁজতে অবস্থা খারাপ হয়ে যাবে, প্রায় অনেকদিন সময় লেগে যাবে। দুটো ডেড বডি নিয়ে কেউ কতটা ভিতরে যেতে পারে? অনেক কাক উঠছে দেখছি। একটা ইউনিফর্মেরই অভাব আছে পঙ্কজ, তাহলে একদম পুরো ব্যাক বেঞ্চার মনে হতো তোমাকে। আরে স্যার, আমি তো আপনার আর অভিজিৎ স্যারের মতোই চলছি স্যার। ঠিকই বলেছো, তোমার মতো স্টুডেন্ট থাকলে তো স্কুলই বন্ধ হয়ে যাবে। হ্যাঁ শালুখে, হ্যাঁ আশা করি তোমার স্কুল বন্ধ করতে হবে না। মানে? না মানে কিছু যদি জেনে থাকো তাহলে ঠিক আছে, নইলে নইলের কোনো প্রয়োজনই পড়বে না। আরে তাহলে তাড়াতাড়ি বলো না। হ্যাঁ বলছি, এই দেখো বস, এই যে টায়ারের চিহ্নটা রয়েছে, এর উপর দিয়ে বাইক চলেছে অবশ্যই, কিন্তু এর মৃত্যুর পর চলেছে। আরো একটা কথা, এই যে শরীর থেকে মাথাটা আলাদা করা হয়েছে, সেটাও এর মৃত্যুর পর করা হয়েছে। মানে এইসব লোক দেখানো ব্যাপার? আসলে ভয় দেখানোর জন্য এগুলো করা হচ্ছে। আচ্ছা এর পিছনে কারণটা কি? আমি বলছি, এই দেখো অভিজিৎ, এর মৃত্যু হয়েছে র্যাপিড হাইপোক্সিয়ার কারণে। আসলে এর রক্তে আর ফুসফুসে আমি সোডিয়াম অ্যাজাইড নামের কেমিক্যাল পেয়েছি। সেই কারণে এর রক্তে যে সেলস রয়েছে সেগুলো অক্সিজেন অ্যাবজর্ব করা বন্ধ করে দিয়েছিল, সেই জন্যই কোলাপস করে গেছে আর কিছুক্ষণের মধ্যেই মারা গেছে। অভিজিৎ, তুমি ওই তৃতীয় ছেলেটার ব্যাপারে বলেছিলে, কি যেন নাম ওর, শেখর। ও ওই কুয়াশার ব্যাপারে বলেছিল। ডক্টর সালুখে, যদি কুয়াশার মধ্যে ওই কেমিক্যালটা থাকে তাহলে ওই ওই শেখর ও বেঁচে গেল কি করে? দয়া, কুয়াশার মধ্যে সোডিয়াম অ্যাজাইড আসতেই পারে, কিন্তু এর কেসে তা নয়। তার মানে? মানে ওই যে কুয়াশার মধ্যে যে স্মেলটা ছিল, ওটা এক ধরনের অ্যানাস্থেসিয়া। শেখরের মেডিকেল রিপোর্টে ওর স্কিনের ওপর আমি অ্যানাস্থেসিয়ার ট্রেসেস পেয়েছি, আর এই দুজনকে সোডিয়াম অ্যাজাইড ইনজেক্ট করা হয়েছে। শালুখে একটা কথা বলো, এই যে অ্যানাস্থেটিক এজেন্ট যেটা কুয়াশায় ছিল, আচ্ছা এটাতে মাথা তো ঘোরাতে পারে, এমনকি হ্যালুসিনেশনও হতে পারে। আচ্ছা এটা হয়নি তো যে শেখর যে রাইডার ছাড়াই মোটরসাইকেল সে দেখেছে, সেটা ওর হ্যালুসিনেশন? বস, হ্যালুসিনেশন হতেই পারে, ভ্রম হতেই পারে, কিন্তু এমন কোন জিনিস যার দ্বারা খুব
আলো হবে কারোর বা কোনো কিছুর শেপ বদলে যাবে, কিন্তু দেখো যে জিনিসটা আসলে নেই সেইটা দেখতে পাবে, এটা ইম্পসিবল। মানে চালক ছাড়া বাইক, সত্যি? আরে আমি বলছি না স্যার, এ তো বাইরের লোকেরা বলছিল। মানে কোনো পুরনো রীতিনীতির আড়ালে এই দুটো খুন করা হয়েছে, কিন্তু ওরা কি লুকোতে চাইছে? আচ্ছা, এটা ওদের পার্সোনাল ব্যাপার নয় তো? রিভেঞ্জ? দুজনের মাথা ওখানে ঝোলানো ছিল, কারণ যে এই দুটো খুন করেছে মাথা দুটোকে ওপরে ঝুলিয়ে এটা প্রমাণ করতে চেয়েছে যে দেখো আমি কিভাবে খুন করি আর কিভাবে প্রতিশোধ নিই। দয়া, একটা কাজ করো, এই দুজন ভিকটিমের পুরো ইতিহাস বের করো, দেখা তো যাক। আর অভিজিৎ, এই রক্ষক বাবার ভালো করে খোঁজ নাও, জানা তো যাক এই রক্ষক বাবা কোথা থেকে এসেছে আর কিভাবে আবির্ভূত হয়েছে। এই রক্ষক বাবার গল্পের কারণে ঠিক কার কার লাভ হয়েছে। স্যার এই এই, কে তুই? আরে ওই লোকটা তো পালিয়ে গেল। এই চিহ্নটা আগে তো এখানে ছিল না। কেউ তো ছিল। প্রত্যেক জায়গায় এই চিহ্নটা রয়েছে। চিহ্নটার মানেটা কি? ওদের মধ্যে যে ছেলেটা বেঁচে গেছিল সেও চিহ্নের কথা বলছিল। এই সেই চিহ্নটা নয় তো? আচ্ছা দাদা, এই চিহ্ন... আরে আরে দাদা, হ্যালো, এদিকে শোনো ভাই। আচ্ছা, এই ওখানে যে চিহ্নটা আঁকা রয়েছে লাল রঙের, এইরকম গোল মতো, তুমি কি জানো এটা কিসের চিহ্ন? এটা তো রক্ষক বাবা। হ্যাঁ, তুই এদিকে আয়। আরে আরে কি হলো? এখানে তো দেখছি সবাই মুখ বন্ধ করে রেখেছে। স্যার এটা আবার কি? কোনো অন্ধবিশ্বাস নাকি ভয়? মাস্টেরিয়া বলা হয় একে। একটা বিশ্বাস যতই অদ্ভুত হোক না কেন, সবাইকে তার মুঠোর মধ্যে করে নেয়। এটা খোঁজ নিতে হবে যে এদের বিশ্বাস যে রক্ষক বাবা এদেরকে বাঁচাবে, নাকি কেউ ভয় পাচ্ছে যে রক্ষক বাবা যেন এক্সপোজ না হয়ে যায়। ওখানেই দাঁড়াও। সাহস হয় কি করে তোমাদের আমাদের রক্ষক বাবার নাম নেওয়ার, তাও আবার উচ্চস্বরে? তোমরা বাইরের লোকেরা আমাদের নিয়ম কানুন জানো না, তোমরা তাকে সম্মান করো না। তোমাদের জন্য আমাদের গ্রামে খুব বড় অভিশাপ নেমে আসবে। যাও, চলে যাও এখান থেকে। দুজন খুন হয়েছে, ধড় থেকে তাদের মাথা কেটে ফেলা হয়েছে। সম্মান আর অপমানের থেকে বেশি প্রয়োজনীয় খুনিকে ধরা। আচ্ছা, তোমরা খুনিকে ধরবে, কিন্তু কিভাবে ধরবে? আমাদের রক্ষক বাবার ক্রোধকে কি কেউ আজ পর্যন্ত কোনোভাবে থামাতে পেরেছে? না, কেউ থামাতে পারেনি। অত্যন্ত ক্রোধিত হয়েছেন আমাদের বাবা, তাই এইভাবে ভয়ঙ্কর মৃত্যু ঘটেছে। আর ওনার ক্রোধকে শান্ত করার জন্য আমরা এই শান্তি পাঠ করছি। আর তোমাদের কি মনে হয় তোমরা এই বন্দুক দিয়ে আমাদের সবাইকে রক্ষা করবে? না, কখনোই না। এখানে কোনো রকম ভয়ঙ্কর অনর্থ ঘটার আগে আমি অনুরোধ করছি তোমাদের কাছে, চলে যাও।
শুনতে পেলে না? যাও, চলে যাও। শুনতে পেলে না? যাও এখান থেকে। থেমে যাও, অনেক হয়েছে, থেমে যাও। দেখুন স্যার, আমাদের লোকদের আমাদের কাজ করতে দিন। আমি এই সকলের তরফ থেকে ক্ষমা চাইছি আপনাদের কাছে। বাইরের লোকেদের কাছে এটা অন্ধবিশ্বাস, কিন্তু আমাদের কাছে এটা ঈশ্বর সাধনা, একটা পরম্পরা। দেখুন স্যার, আমরা অনেক কিছু দেখেছি, অনেক কিছু ভোগ করেছি। কি দেখেছে? না 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 না, আমি ওই দিনের কোনো কথা বলতেই চাই না। দাদা, এরা আমাদের সাহায্যের জন্য এসেছে, একটু শান্ত হন, জোরে শ্বাস নিন। 3 বছর আগে টিভি লোকেরা এসেছিল শহর থেকে। ওনারা শুটিং করতে এসেছিলেন। ওনাদের রাস্তা পার করা উচিত হয়নি। গ্রামে কোনো শিক্ষিত লোক ছিল না, তাই আমি ওনাদের সাথে গিয়েছিলাম। কিন্তু যেই ওনারা ক্যামেরা বার করলেন এবং চালু করলেন, খাট করে তালাটা খুলে গেল। আর ওই বাড়িটা টলতে আরম্ভ করলো, যেন কোনো ভূমিকম্প হচ্ছে। আর ওই বাড়িটা টলছিল, আর তখনই টলতে ওই টিভির লোকেদেরকে গিলে ফেললো ওই টিভির লোকগুলোকে। আর আমি ভয় পেয়ে গেলাম। আর আমি রক্ষক বাবার নাম জপ করতে করতে পালাতে আরম্ভ করলাম। আর হঠাৎ করে আমার মোটরসাইকেলটা আমার উপর পড়ে গেল। আর আমার এই হাত পড়ে গেল। আর তারপরে হঠাৎ করে রক্ত বেরোতে আরম্ভ করলো। যখন গ্রামে ফিরলেন, শরীর রক্তাক্ত অবস্থায় ছিল। কয়েক মাস কথা বলতে পারেননি, মানসিকভাবেও দুর্বল হয়ে পড়েছিলেন। আর ওই টিভি ক্রিউ, তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। কোন টিভি ক্রু ছিল এটা? আপনার কাছে নাম আর ডিটেলস নিশ্চয়ই আছে। আমাদের অফিসে ফোন এসেছিল, কেউ একটা ফোনও তুলেছিল। মনে হয় ললিতা দিদি অথবা মাধব। না, লালন আপনি তুলেছিলেন তো? না, আপনি তো ওই সময় ডিসপেন্সারিতে ছিলেন। আচ্ছা, কখনো বাবা কি কাউকে রাস্তা পার করার অনুমতি দিয়েছেন? হ্যাঁ, দিয়েছিলেন। উমা কাকাকে আর মাধব দুতওয়ালাকে। ওদের তো সবসময়ই যাওয়ার অনুমতি ছিল। আর আমার ছেলে রাহুলের, যখন ও বন্ধুদের সঙ্গে এখানে এসেছিল। কিন্তু ওটা স্যার 4-6 বছর আগেকার কথা। তখন অনুমতি না পাওয়ায় যারা ফিরতো তাদের সাথে খারাপ কিছুই হতো না। কিন্তু তারপর হয়তো বাবা রাগ করলেন আর শাস্তি দিতে শুরু করলেন। কিন্তু দাদার দুর্ঘটনার পরে গ্রাম প্রধান গ্রামবাসীদের ওপর সেদিনই নিষেধাজ্ঞা জারি করলেন যে ওই পথে আর যাওয়া যাবে না। তার মানে 3-4 বছর ধরে কেউ রাস্তা ক্রসই করেনি। আচ্ছা, উনি যাদের অনুমতি দিয়েছিলেন তারা এখন কোথায়? উমা কাকা তো আর বেঁচে নেই। মাধব আর ললিতা দিদি, তারাও তো গত। আর আপনার ছেলে ওই রাহুল? ও তো দিল্লিতে থাকে, চাকরি করে। ওকে, ওর নাম্বার পেতে পারি? রাহুল, গ্রামে যা হয়েছে তা নিশ্চয়ই শুনেছো। হ্যাঁ, খুবই শকিং ছিল। আর এটা তো বহু বছর ধরে চলে আসছে, কিন্তু এরকম আগে কখনো হয়নি। আপনার বাবার কথা অনুযায়ী আপনি ওই সেই ভাগ্যবান লোকেদের মধ্যে পড়েন যারা বাবার স্থান পার করার অনুমতি পেয়েছেন? হ্যাঁ স্যার, আমি শহরের কিছু বন্ধুকে গ্রামে নিয়ে গিয়েছিলাম। আমরা ওখানে গেলাম, গুরুদেব পুজোও করলেন, মানত পূরণ করলাম। তারপর আমরা বাইক নিয়ে চলে গিয়েছিলাম। গুরুদেব 1-2 জায়গায় দাঁড়াতে বলেছিলেন। মনে হয় এই কুয়াশা আর বাইকের গল্পই থেকে গেছে। না, আমি এটা বলতে চাইছি যে বেশিরভাগ লোকের যেখানে যাওয়া বারণ, সেখানে আপনি অনুমতি পেলেন কেন? স্যার, সত্যি বলতে মনে হয় এটার জন্যই যে আমি একজন গ্রাম প্রধানের ছেলে। স্যার, আমি একজন ইঞ্জিনিয়ার, প্রফেসর। সত্যি বলতে এইসব কিছু আমি একদম বিশ্বাস করি না। জেদ করার কারণেই গুরুদেব আমাকে পুজো করতে বললেন, তন্ত্রমন্ত্র করলেন, আর উনি তারপর দেখালেন যে বাবা কিভাবে অনুমতি দিয়ে দিয়েছে। আচ্ছা, এই লাল্লানের মাথা খারাপ হওয়ার বিষয়ে আপনি ঠিক কি বলবেন? স্যার, ওইসব আমার গ্রাম ছেড়ে আসার পরেই হয়েছে। এমনিতে লাল্লানের মাথা তো প্রথম থেকেই খারাপ ছিল। ওর জন্য গুরুদেব প্রত্যেক মাসে 3-4 বার পুজো করতো। আর স্যার, গুরুদেব নিজেই 4-5 বছরে কত উন্নতি করে ফেললেন। আচ্ছা রাহুল, প্রয়োজন পড়লে আবার ফোন করে নেব। থ্যাংক ইউ। আসুন আসুন গুরুদেব, আসুন। আচ্ছা পঙ্কজ, আমি তো শুনলাম যে গ্রামের প্রধান মশাই লোকেদের এইখান থেকে যাতায়াত করা বারণ করে দিয়েছেন। আরে স্যার, সে তো আমাদের মতো সাধারণ মানুষের জন্য। রক্ষক বাবার গল্প শোনানোর মতন মহান ব্যক্তিদের জন্য নাকি?
আরে হ্যাঁ, এই কথাটা তো ঠিক। আমি সব বুঝতে পারছি যে তোমরা দুজনে মিলে কি চক্রান্ত করছো। আসল খুনিকে ধরার বেলায় তোমরা লবডঙ্কা, আর এখন উঠে পড়ে আমার পেছনে লেগেছো তোমরা। মনে রেখো, যদি গ্রামবাসীরা কোনোভাবে জানতে পারে যে তোমরা আমাকে এখানে ঘিরে রেখেছো, তাহলে 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 কি? হ্যাঁ, আরে আমার মনে হয় যে সবাইকে এখানে ডেকেই নি। আমার দেখতে খুব ইচ্ছে করছে যে যখন সবাই জানতে পারবে যে গুরুদেব তাদের বোকা বানাচ্ছেন, ওনার বাড়িতে কালো টাকা পড়ে রয়েছে, ওনার বাড়িতে প্রপার্টির পেপারস পড়ে রয়েছে, তাহলে ওরা কিভাবে রিয়্যাক্ট করবে। রক্ষক বাবার গল্প থেকে সব থেকে বেশি লাভ তুমি করছো রাকেশ নন্দন ওরফে গুরুদেব। এতটাই যে তুমি দুবাইতেও বাড়ি কিনে ফেলেছ আর নিজের সন্তানদের ওখানে সেটেল করে দিয়েছো। হ্যাঁ, তারপর শহর থেকে 3টে ছেলে আসে আর তোমার এই মন গড়া গল্পকে চ্যালেঞ্জ করে, আর তোমার মনে হলো যে গ্রামের লোকেদের ভয় কেটে যাওয়ার আগেই ওদের রাস্তা থেকে সরিয়ে দিতে হবে। আসলে কি, এই দেশে মানুষকে যুক্তি তর্ক দিয়ে নয়, ভয় দিয়ে বেঁধে রাখতে হয়। আর সেই ভয় আসে অলৌকিক কোনো ঘটনা থেকে, বুঝলে? আর যে সেই ভয়কে দূর করে ফেলে, সে গ্রামবাসীদের বিশ্বাসের পাত্র হয়ে ওঠে। আর বাকি রইল টাকা ইনকামের ব্যাপার। তো হ্যাঁ, আমি প্রচুর টাকা ইনকাম করেছি, কিন্তু কারো কাছ থেকে কেড়ে বা ছিনিয়ে নয়, কারোর পকেটে হাত ঢুকিয়ে নয়, নিজের শ্রদ্ধা থেকে, নিজের ইচ্ছায়, ঈশ্বরের উপর ভরসা রেখে, রক্ষক বাবার উপর ভরসা রেখে লোকে নানা রকম যজ্ঞ করিয়েছে আমাকে দিয়ে, বুঝতে পারলে? আর বাকি রইল যা আপনারা দেখেছেন, ও হলো আমার নায়েব। আর সারাদিনে টাকা পয়সার হিসেব দিতে ও এখানে আসে, কারণ এটাই হলো নির্জন সুরক্ষিত জায়গা, টাকা পয়সার লেনদেনের জন্য সব থেকে সুরক্ষিত জায়গা। আর আমি এতটাও মূর্খ নই যে আমার এই প্রতিষ্ঠাকে আমি বাজিতে লাগাবো। একটুখানি নিজের বুদ্ধির প্রয়োগ করুন। আমি পাগল নই যে মিডিয়াকে, পুলিশকে আমি এখানে ঢুকতে দেব। 300 লোকও যদি আসে না, তাহলে প্রমাণ করতে পারবে না এই গ্রামের লোকেদের কাছে আমি যে মিথ্যেকে প্রতিষ্ঠিত করেছি না, সেটা এরকমই থাকবে। যদি তোমাদের কাছে আমার বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকে, তাহলে ভালোবেসে বলো, জয় রক্ষক বাবা, আর আমার রাস্তা থেকে সরো। হ্যাঁ, দেখতে গেলে অভিজিৎ, ওই ভণ্ড গুরুদেবের কথায় দম আছে, ঠিকই বলেছো। প্রথমে গল্পে বলছে গুরুদেবের অনুমতি নাও, আর যদি অনুমতি পাও তাহলে এগিয়ে যাও, আর যদি না পাও তাহলে ফিরে যাও। এবারে আসছে দ্বিতীয় গল্প, যদি ফিরে না যাও তাহলে গুরুদেবের প্রকোপে পড়বে, তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সাধারণ মানুষই বা কি ভাববে? সে যেই হোক না কেন, যে গল্প বানাচ্ছে না, সে ওই গ্রামকে নিজের কন্ট্রোলে রাখতে চাইছে, আর কিছু না। স্যার, হ্যাঁ দয়া, এই দেখুন স্যার, আমি ওদের পুরো ডিটেলস বের করেছি। তোমরা খুব খারাপ করছো, আমি তোমাদের শাস্তি দেব। আমার ছেলের এই অবস্থা করেছো। স্যার, ভিকটিম মানব, গৌরব আর যে বেঁচে গেছে শেখর, স্যার ওরা 3 জনে কানপুরের একটা কলেজে পড়াশোনা করত। স্যার 2 বছর আগে এই 3 জনে মিলে একজন কলেজের স্টুডেন্টকে এমন বিরক্ত করেছিল যে ওকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। স্যার এই 3 জনের জেল হওয়ার কথা ছিল, কিন্তু এই শেখরের বাবা অনেক বড় বিল্ডার স্যার, মিস্টার ডাংরা, উনি ওনার ইনফ্লুয়েন্স দিয়ে 3 জনের জেল যাওয়া আটকেছিলেন। কিন্তু যে ছেলেটাকে বিরক্ত করেছিল ওর বাবা জয়প্রকাশ, উনি খুবই রেগেছিলেন ওদের ওপর, ওখানে ওদের অনেক হুমকিও দিয়েছিলেন। কিন্তু পরে এই 3 জনের ওপরে 2 বার অ্যাটাকও করেছিলেন উনি। কেস ফাইল হয়েছিল, কিন্তু প্রমাণ পাওয়া যায়নি। দয়া, এটাও তো হতে পারে যে একজন বাবা যার ছেলে মৃত্যুর মুখে গিয়েও ফিরে এসেছে, আর যার মনে হয় যে সে সিস্টেম থেকে সঠিক বিচার পায়নি, সে একটা পুরনো গল্প থেকে আইডিয়া নেয়, ওই 3 জনকে, যে 3 জন ওনার ছেলেকে ডিস্টার্ব করেছে, ওই 3 জনের মধ্যে 2 জনকে মেরে ফেলেছে, কিন্তু 3য় জনকে সে মারেনি।
তৃতীয় জন যে শেখর, তাকে কিন্তু সে মারেনি। অভিজিৎ, কানপুরে গিয়ে ওই জয়প্রকাশ আর তার ফ্যামিলির সঙ্গে দেখা করো। ভালো করে চেক করো ওর ব্যাকগ্রাউন্ড। আর তাছাড়া ওই রাস্তাতেও যাও। যে রাস্তায় কুয়াশা ছড়ানো ছিল সেখানে গিয়ে দেখো, খোঁজ নাও যে ওখানে ওই রাস্তায় যেতে গেলে মানুষ কেন ভয় পায়, কি এমন আতঙ্ক আছে ওই রাস্তায়, আর লোকেরা যদি ওই রাস্তায় না যায় তাহলে কার লাভ হয়। এখানে ওই রকমই স্মেল পাচ্ছি যেরকম ওই দিন পাচ্ছিলাম। কেমিক্যালের স্মেল, তাই না? কিন্তু এখান থেকেই কেন আসছে স্যার? এখানেই কিছু আছে। স্যার, এটা তো মাঠে ইরিগেশনের জন্য ইউজ হয়। এটা এখানে জঙ্গলে কি করছে? পুরো জং পড়ে আছে, কিন্তু এটা জং পড়া স্মেল নয়, অন্য কিছু। এই কারা তোমরা? ওই, আপনি ওনাকে চেনেন? এই যে বসে আছে, ও আমার ছেলে। ইউকের একটা বড় ইউনিভার্সিটিতে ওর অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করেছিল। এই সময় ওর ওখানে পড়ার কথা। জয়প্রকাশ বাবু, আমরা জানি ওর এই অবস্থা ওই 3 জনের জন্যই হয়েছে, মানব, গৌরব আর শেখর। আমরা বুঝতে পারছি আপনার পরিস্থিতি। না, আপনি বুঝতে পারবেন না, আমি খুব ভালোভাবে জানি আপনারা কেন এখানে এসেছেন। মানব আর গৌরব খুন হয়েছে, এটা আমি নিউজে দেখেছি। আর সত্যি বলছি, এতে আমার একদম খারাপ লাগেনি। হতে পারে আপনাদের সিস্টেম ওদের শাস্তি দেবে না, তবে নিজের কর্মফল সবাইকে ভোগ করতে হয়। 21শে নভেম্বর রাতে আপনি কোথায় ছিলেন? আমি আমার নিজের বাড়িতে ছিলাম, আমার ছেলের সাথে। এখানে আমার ছেলের খারাপ অবস্থা, আর আপনারা আমাকে সন্দেহ করছেন। সরি। যেদিন ওরা জেল থেকে ছাড়া পেল না, ওটা শেখরের বাবার জন্য। আমি এত রেগে গেছিলাম না, আমার মনে হচ্ছিল যেন নিজের হাতে ওদের মেরে ফেলি। বিশেষ করে ওই মানব আর গৌরবকে। এমন হতে পারে শেখর শুধু আর কিছু নয়, ওদের সঙ্গে ছিল। কিন্তু একবার আমি ওকে অ্যাটাক করবারও চেষ্টা করেছিলাম। তখন আমার ছেলে আমাকে বোঝালো, তাহলে ওদের আর আমাদের মধ্যে পার্থক্য কি? তখন আমি পিছিয়ে আসি। আপনাদের প্রমাণ চাই? তাহলে এই সিসিটিভি ভিডিও চেক করুন। আমি সেফটির জন্য লাগিয়েছি, আমার ছেলের জন্য। আর চাইলে আপনারা নার্সের সঙ্গে কথা বলুন। ওই রাতে আমি নিজের বাড়িতে ছিলাম। স্যার, ওই জঙ্গলের মধ্যে আমরা ওই কেমিক্যালের স্মেল আবার পেয়েছি। আমরা অনেকক্ষণ ধরে হাত দিয়ে মাটি সরানোর চেষ্টা করলাম, তখন একটা জং ধরা পাইপ দেখতে পাই। যদি এই পাইপটা জং ধরা হয়, পুরনো হয়, তাহলে ওর থেকে কেমিক্যালের গন্ধ আসতে পারে না। নিশ্চয়ই ওই কুয়াশা আছে না, সেটা ওই পাইপের মাধ্যমে রাস্তায় ছড়ানো হয়েছে। আচ্ছা, পাইপের ইনলেট কোথায় দেখতে পেয়েছো? স্যার, বেশি খোঁড়ার জন্য তো গাইতির প্রয়োজন হতো। ব্যাপারটা সেন্সিটিভ স্যার, বিশ্বাসের ব্যাপার। তাই সঠিক প্রমাণ ছাড়া তালা ভাঙলে আর মন্দিরের ভিতরে ঢুকলে ঝামেলা বাঁধতে পারে স্যার। স্যার, এছাড়া আমরা সমস্ত রাস্তা সার্চ করেছি। রাস্তাটা 1.5 কিলোমিটার লম্বা, আশেপাশে কোনো ঘর বাড়িও নেই, আর অন্যদিকে হাইওয়ে আছে। স্যার, মনে হলো কয়েকজন আমাদের পিছু নিয়েছে, তাই আমরা ওদের ধরি। স্যার, আর কত মারবেন স্যার? আমার কথাটা তো শুনুন স্যার। বল। স্যার আমরা সরকারি কর্মচারী স্যার, কাজ করতে এসেছি এখানে। ভয় পাচ্ছিলাম যে যদি রক্ষক বাবার প্রকোপ আমাদের উপর পড়ে যায়। যখন আমরা আপনাদের দুজনকে দেখলাম, তখন আমরা ভাবলাম যে আগে আপনারা যান, যদি আপনাদের কিছু না হয় তাহলে আমাদেরও কিছু হবে না, তাই আপনাদের পিছন পিছন আসছিলাম স্যার। আর সরকারের কোন কাজ যেটা করতে তোমরা এখানে এসেছো? স্যার, এই রাস্তাটা বন্ধ করার ছিল। স্যার বললেন যে এখানে বাইপাস করার টেন্ডারটা পাস হয়ে গেছে। ভালোই হয়েছে না স্যার? এরকম অভিশপ্ত রাস্তার হাত থেকে তো বাঁচতে পারবো। হরিশ,
রাস্তার কথা বলিস না রক্ষক বাবা। সরকারি লোক এই জন্য ছেড়ে দিচ্ছি। নাম ঠিকানা লিখুন আর এখান থেকে চলে যান। অভিজিৎ, খোঁজ নাও যে ওই বাইপাসের রোড কে কন্ট্রাক্ট নিয়েছে। আর একটা কথা, যদি এই খুন জয়প্রকাশ না করে থাকে তাহলে সেটা আর পার্সোনাল নেই। এই ব্যাপারটা ঘুরে ফিরে সেই জায়গায় যাচ্ছে, ওই রাস্তায়, কুয়াশা ভরা রাস্তায়। অভিজিৎ, খোঁজ নাও, খোঁজ নিয়ে দেখো ওই কুয়াশা ভরা রাস্তা যদি বন্ধ হয়ে যায় তাহলে কার কার লাভ হবে, কার লাভ হতে পারে, খুঁজে তাকে প্রশ্ন করো। ওই রক্ষক বাবার কাছে ঘুরে এসো, নিজেদের স্টাইলে অনুমতি নাও রক্ষক বাবার কাছ থেকে। হাই গাইজ, তো এই হলো ফেমাস ভয়ঙ্কর রক্ষক বাবার বাসস্থান। বলা হয় যে অনুমতি না পাওয়া গেলে নাকি সামনের দিকে এগোনো যায় না। তাহলে চলো অনুমতি নেওয়া যাক। আরে অনুমতি গেল তেল নিতে, আমি গেলাম এখান আরে থেকে। কোথায় যাচ্ছ? আরে আমরা রক্ষক বাবার ভিআইপি গেস্ট, চলো ভিতরে, চলো চলো। তাহলে আমরা যাচ্ছি, চলো। আরে 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 ঘন্টা, আরে 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 আমার ঘন্টা বেজে চলো, গেছে। চলো 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 চলো। কে বাজাচ্ছে? আরে পেয়ে গেছি অনুমতি, চলো ভিতরে চলো। আরে মজা হবে, চলো চলো না। এই দেখুন, এই হলো বাসস্থান আর এই হলাম আমরা। আমার মনে হচ্ছে এই ছোট ছোট বাইকগুলোকেও বাবা অনুমতি দিয়েছেন। হ্যাঁ, তাহলে পেয়ে গেলে তো অনুমতি। চলো তাহলে রাস্তা ক্রস করি, লেটস গো। সো বাবা, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। লেটস গো, চলো। রাস্তা ক্রস করা যাক। এদিকে এদিকে, পঙ্কজ অন্য ল্যাব দেখে। তাহলে এই হলো সেই রাইডার ছাড়া বাইক। এখন এই রাইডারের খোঁজ তো ডক্টর সালুখেই দেবেন। আরে কি ডক্টর সালুখে, রক্ষক বাবার বাইক স্বয়ং আপনাকে দর্শন দিচ্ছে আর আপনি চিল করছেন। এটা বাইক ভাই, রক্ষক বাবা তো নয়। তুমি ওই বাইকটাই কিশোরের মধ্যে আমাকে ফাঁসিয়ে দিয়েছো। আরে ভাই, কঙ্কালের মধ্যে দিয়ে মৃতের সঙ্গে কথা বলি, এই বাইকের সঙ্গে নয়। এই জন্যে আমি এই মিস্টার রাঘব, মেকানিক্যাল রোবোটিক ইঞ্জিনিয়ার, ওনাকে ডেকে এনেছি। কে বলবে? বলো ভাই রাঘব, বলো। স্যার, এটা সেলফ ব্যালেন্সিং বাইক। এর হুইল হার্ভে সার্ভোমিটার লাগানো আছে আর ন্যারো সেন্সারও। এটা মডিফাইড ইসিউ দিয়ে চলে।
আর এটার রিমোট সিগন্যাল প্রায় 5 কিলোমিটার অবধি যেতে পারে। এই সিম্বল, এটা রোবোটিক্সের অনেক পুরনো পদ্ধতি। এটাকে ইলেকট্রোলুমিনাইট কোটিং দিয়ে তৈরি করা হয়েছে, যা হেডলাইট থেকে সার্কিটের সঙ্গে যুক্ত। যখনই এর মধ্যে দিয়ে কারেন্ট পাস করে তখন এটা গ্লো করে। ইন শর্ট, অ্যাডভান্স রোবোটিক্সের মাধ্যমে এই বাইক বিনা রাইডারে চলে। আর তাই লোকেরা ভাবে এটা ভুতুড়ে বাইক। কিন্তু প্রফেসর, এটা বলুন যে এই বাইক ঠিক সেই সময় কি করে আসে যখন অন্য কোনো বাইক ওই বাড়ি থেকে 10 মিটার এগিয়ে যায়? গুড কোশ্চেন। এটা রিমের মধ্যে না একটা সেন্সর লাগানো আছে। ক্রিমিনালরা রাস্তার নিচে প্রেসার সেন্সর লাগিয়েছে। যখনই ওর উপর দিয়ে কোনো কিছু যায়, এটা সিগন্যাল রিসিভ করে আর বাইক অ্যাক্টিভেট হয়ে যায়। মানে এই সিগন্যাল পেলেই কুয়াশার খেলাটা শুরু হয়ে যায়, যা বাড়ির কোনো পাইপ থেকে বের হয়। আর 3-4 মিনিটের মধ্যে বাইক দেখতে পাওয়া যায়। তার মানে হলো এই কুয়াশার ড্রামার মধ্যেই বাইক ওখানে পৌঁছে যাওয়ার সময় পেয়ে যায়। তাহলে এই কথা, পেয়ে গেছি তো আমরা প্রমাণ। তাহলে ঢুকে পড়ো নির্দ্বিধায় ওই বাড়ির ভেতরে, আর খোঁজ নাও ওই ফগ মেশিনের। আর এটাও খোঁজ নাও উইদাউট রাইডার বাইকের অরিজিনাল রাইডার কে। কে সে রাইডার? 1 মিনিট, তুমি কোনো ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছিলে না? গ্রাম প্রধানের ছেলে? স্যার, আমি একজন ইঞ্জিনিয়ার, প্রফেসর। সত্যি বলতে এইসব কিছু আমি একদম বিশ্বাস করি না। ওই রাহুলের সঙ্গে কথা বলতে হবে। কিন্তু স্যার, এই রাহুল এসব কেন করবে? আর যদিও দিল্লিতে থাকে তাহলে গ্রামে এইসব কাজ কে সামলাচ্ছে? তাহলে স্যার ওই বাইপাস রোড টেন্ডারের কি হবে? স্যার, অনেকগুলো ব্যাপার আছে এখানে। 1 মিনিট বস, আমার কাছে এমন একটা জিনিস আছে যা তোমাদের এই প্রবলেম সলভ করে দেবে। 1 মিনিট, এই দেখো, এটা জিপসাম রেসিডিউ। বস, এটা আমি এই বাইকের টায়ারের মধ্যে থেকে পেয়েছি। জানো, এই জিপসাম এমন জায়গায় পাওয়া যায় যেখানে কনস্ট্রাকশন চলছে। দেওয়ালে রং করবার সময় লাগে। পঙ্কজ, কন্ট্রাক্টরের সঙ্গে কথা বলো। আশেপাশে কোনো কনস্ট্রাকশন সাইট আছে কিনা ভালো করে দেখো। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা যেখানে আছি সেখান থেকে 3-4 মিনিট দূরে অন্তত 2-4 কিলোমিটারের রেডিয়াসে ছোটখাটো কোনো আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং রয়েছে? স্যার, এমনিতে তো সব নিউ কনস্ট্রাকশন 10 কিলোমিটারের আগেই আছে। কিন্তু স্যার, জঙ্গলের দক্ষিণ দিকে একটা কনস্ট্রাকশন সাইট আছে। সোজা রাস্তায় গেলে অনেকটা দূরে পড়বে, কিন্তু যদি জঙ্গলের মধ্যে দিয়ে আপনি যান তাহলে খুব শর্টকাট হবে, তাড়াতাড়ি পৌঁছে যাবেন। উইডিআর বিল্ডার স্যার। স্যার, 2 দিন আগে যে তাড়াহুড়ো করে বাইপাসের টেন্ডারটা পাস হয়েছিল, ওটা ওরাই পেয়েছে। এর মালিক কে? স্যার, ওর নাম দাংড়া, কানপুরের বিল্ডার স্যার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। দাংড়া স্যার? দাংড়া। তোমার বাবা কোথায়? বাড়িতে, অফিসে, কোথাও নেই? মানব আর গৌরবকে কে মারতে চেয়েছিল? হ্যাঁ, তুই নাকি বাবা? না স্যার, খুন না। না, আমরা তো শুধু বাইকিং এর আইডিয়া তোমার ছিল না? তুমি সবাইকে ওখানে নিয়ে গিয়েছিলে? না, সে তো বাবা বলেছিল যে জায়গাটা খুব সুন্দর, শুধু বাসস্থান থেকে দূরে থাকতে। ভেরি গুড, বাবাকে ফোন করো, বলো যে বাবা, আমি অ্যারেস্ট হয়ে গেছি। ম্যাডাম, এখানে কিছু পেয়েছি। স্যার, ফগ মেশিন পাওয়া গেছে। দেখো ওদিকটা, পুরো এরিয়াটা ভালো করে তল্লাশি করো। স্যার, আমি এই দিকটা দেখছি। ঠিক আছে। স্যার, কিছু পেলাম না। এই দেখো, সার্ভো ব্র্যাকেট। আর এই যে কম্পিউটার আর বাকি জিনিসপত্র। আর এখান থেকে কন্ট্রোল করা হয় রক্ষক বাবার বাইককে।
জিনিসপত্র নিয়ে পালিয়ে যাওয়ার জন্য ব্যস্ত নাকি? আরে রে রে মাস্টারমশাই, আমি আমি ওই দিনের কোনো কথাই বলতে চাই না। এই লাল্লান বাবু স্কুল চালানোর পাশাপাশি রক্ষক বাবার বাইকও চালান, তাই না? আমি তো শুধু সাহায্য করছিলাম স্যার। অনেক অনেক টাকা দিচ্ছিলেন ওনারা। হ্যাঁ তারা স্যার। কোন সাহেব যারা তোমায় টাকা দিচ্ছিল? তারা তারা আসুন আসুন, গ্রাম প্রধানের নয়নের মণি, রোবোটিক জিনিয়াস ছেলে রাহুল বাবু, আসুন দেখুন আপনার পার্টনার আপনারই জন্য অপেক্ষা করছে। চলুন আমি বলে দিচ্ছি কি হয়েছিল। দাংরা বাবুর নিজের কোম্পানির জন্য বাইপাস রোডের খুব প্রয়োজন ছিল, কারণ তাতে ওনার কোম্পানির দাম বেড়ে যেত। কিন্তু সরকারের থেকে বাইপাস অ্যাপ্রুভ করানোর জন্য এই রাস্তাটা বন্ধ হওয়া খুব প্রয়োজনীয় ছিল। সেই জন্য তিনি রক্ষক বাবার পুরনো গল্পকে আবার জাগিয়ে তোলেন, আর লোকেদের বিশ্বাস করানোর জন্য রাহুলের সাহায্যে কুয়াশা আর বাইকের ড্রামা করেন। প্ল্যান তো খুব স্মার্ট ছিল। আর এত নিষ্ঠুরভাবে ওই নির্দোষ ছেলেগুলোকে প্রাণে মারার কি দরকার ছিল? শুধুমাত্র এই জন্যই সরকার চাপে পড়ে এই রাস্তাটা বন্ধ করে দিক আর তোমাদের বাইপাসের জন্য কাজ শুরু করার পারমিশন দিয়ে দেবে? হ্যাঁ, কত কোটি টাকা কামিয়েছো তোমরা ওই দুটো খুন করে? বাবা, তুমি মানব আর গৌরবকে কত টাকা চাই তোমার? বলো না কত টাকা চাই তোমার? তুমি আমার বন্ধুদের মেরে ফেললে। ওরা তোর বন্ধু ছিল না বোকা, কবে বুঝবি? আরে আমি যেটা করেছি সেটা টাকার জন্য নয়, তোর জন্য করেছি, তোর জন্য। আমরা ভুতুরে বাইক দিয়ে লোককে ভয় দেখিয়েছি, যার জন্য অনেক লোক সেই রাস্তায় যাওয়া বন্ধ করে দিয়েছিল স্যার। কিন্তু কিছু লোক এমনও ছিল নিজের ভাগ্য পরীক্ষা করতে চলে আসতো কি আজ আমরা অনুমতি পাবো কি পাবো না, যেন কোনো তামাশা হচ্ছে। তারপর লালানকে টাকা দিই। আগে একটা দুর্ঘটনায় ওর হাত চলে গিয়েছিল, তারপর আমরা ওই হাতটাকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করেছি স্যার। টিভি ক্রিউ এর ঘটনাটা চাউর করেছিলাম। তারপর গ্রাম প্রধান গ্রামবাসীদের ওখানে আসতে আটকে দিয়েছিল। আমরা কারুর কিছু করিনি স্যার, কারুর ক্ষতি করিনি স্যার। আর যদি টেন্ডারের কথা বলেন, ওটা তো আজ নয় কাল আমরা পেতামই স্যার। কিন্তু ওই দুটো ছেলে নয় রাক্ষস ছিল স্যার। আর আমি যদি ওদের না মারতাম, ওরা যে কোনো দিন আমার ছেলেকে মেরে ফেলতো। আমার শেখর অন্য ছেলেগুলোর মতো নয় স্যার। ওরা রোজ ওকে নিয়ে মজা করত, মেয়েলি টাইপের, পুরুষত্বহীন, জানি না আরো কি কি বলে ওকে ডাকতো স্যার। আমার মনে হয়েছিল যদি ওদের সাথে থাকে, ঘোরাফেরা করে, তাহলে ওদের মতো কিছু একটা হতে পারে। কিন্তু এটা আমার সব থেকে বড় ভুল ছিল, যার জন্য ওকে জেল পর্যন্ত যেতে হলো। আমি জানতাম যে আমার ছেলে একদিনের জন্য জেলে থাকতে পারবে না, এই জন্য আমি টাকা দিয়ে তিনজনকেই জেল থেকে ছাড়িয়ে আনি। কিন্তু জেল থেকে বেরোনোর পর ওদের ক্ষমতা আরো বেড়ে গিয়েছিল। ওরা ওর ওপরে এমন অত্যাচার বাড়িয়ে দেয় যে আমার ছেলে ডিপ্রেশনে চলে গেছিল। তখন আমি ঠিক করেছিলাম যে আমার ছেলের ভালোর জন্য ওদের দুজনকে শেষ করে দিতে হবে। আমি সেই জন্য রক্ষক বাবার গল্পটা ফেঁদেছিলাম, ওকে বাইক ট্রিপের কথাটা বললাম। আর লাল্লান যে আগে কম্পাউন্ডার ছিল, ওকে দিয়ে আমি ইঞ্জেকশন আনালাম যাতে ওদের মৃত্যু হয়। আমার সবকিছু তো আগেই শেষ হয়ে গেছিল স্যার। কিন্তু রাহুল আমাকে বলল, কেননা এক ঢিল দিয়ে দুই পাখি মারি। আর ওদের দুজনের মুন্ডু ধর থেকে আলাদা রাহুলই করেছিল স্যার, যাতে গ্রামবাসীরা ভাবে রক্ষক বাবা অভিশাপ দিয়েছে। তাহলে ওরা ঝামেলা করবে আর আমাদের টেন্ডার পাস হয়ে যাবে স্যার। বড়লোক হওয়ার এত তাড়া, ডেড বডিগুলোকেও তোমরা ছাড়লে না। আমি কিন্তু এসব করতে চাইনি স্যার, আমি শুধু আমার ছেলের কথা ভেবেছিলাম। বাহ 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 বাহ, একেই বলে পিতৃস্নেহ। বাহ, যদি ছেলের জন্য এতই চিন্তা করেছিলেন তাহলে ওকে ওদের সম্মুখীন হওয়া শেখাতেন, ওদের এভাবে প্রাণ নিতেন না। আর সঙ্গে আপনার এই পার্টনার রোবোটিক জিনিয়াস রাহুল, ও তো ওদের দুজনের প্রাণ নিয়ে খেলা করেছে। এবার সারা জীবন ধরে আপনার এই স্নেহের ছেলে নিজেকে দোষারোপ করবে যে আমার কারণে দুটো লোকের প্রাণ চলে গেছে, তাদের খুন আমার বাবা করেছে। আর আপনি একাই বসে জেলে অনুতাপে দগ্ধ হতে থাকবেন। এটা আমি কি করেছি আমার নিজের ছেলের সঙ্গে।